ঐতিহ্যগতভাবেই আমরা বাঙালিরা ভাত খেয়ে অভ্যস্ত। বেশিরভাগ মানুষই 2 বেলা ভাত খেয়ে উদরপূর্তি করে। গরম ভাতের সঙ্গে একটু ডালের ত্রিমোহনী কিংবা কলা পাতায় চিংড়ি পাতে নিলে খাবারটা কেমন তৃপ্তিদায়ক হয় ভাবুন তো। আজকের অনুষ্ঠানে এই 2টি মুখরোচক খাবারের রেসিপিই থাকছে আপনাদের জন্য। দেখে নিন ডালের ত্রিমোহনী এবং কলা পাতায় চিংড়ির রেসিপি। মেয়েটাকে মাছ মাংস কিছুই খাওয়াতে পারি না, ডালটা হলে তাও একটু ভাত খাওয়ানো যায়, কিন্তু ডালের রুচিওটা যে কতদিন ধরে রাখতে পারবো। দেখি তো ডালের কোনো রেসিপির বৈচিত্র্য আছে কিনা। পেয়েছি, এটা নিশ্চয়ই স্বাদে নতুনত্ব আনবে। এটা দারুণ মজা হবে। জীবন ধারণের জন্য খাবার অপরিহার্য, কিন্তু শুধু বেঁচে থাকার জন্য নয়। সভ্যতার বিকাশের সাথে সাথে খাবার হয়ে উঠেছে মানুষের জীবনের ঐতিহ্য ও সংস্কৃতির একটি বিশাল অংশ। মানুষের দৈনন্দিন জীবনের চিন্তায় ও কাজে খাবার কিন্তু একটা বিশেষ স্থান দখল করে আছে। দিনে দিনে খাবার তৈরির সাথে নারী ও পুরুষ সকলের সম্পৃক্ততা এখন বেড়েছে। যে যত রান্না সম্পর্কে জানবে, রন্ধন প্রক্রিয়াও তার জন্য তত বেশি সহজ হবে, অভিজ্ঞতাও হবে ব্যাপক। এই অভিজ্ঞতাকে আরও বেশি বাড়াতে দারুণ সহায়ক হিসেবে কাজ করবে এই বইটি, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেম বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। সঙ্গে আছি আমি নাবিলা। কালের পরিক্রমায় রন্ধন শিল্পের যে বিকাশ ঘটেছে তাতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে আমাদের রন্ধন শিল্পীরা। রন্ধন শিল্পের এই বিকাশে সবসময় কিন্তু পাশে থাকার চেষ্টা করে চলছে রাঁধুনি, এবং এই পাশে থাকার এক অনন্য প্রয়াস হচ্ছে এই বইটি, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। এই বইয়ের রেসিপিগুলো আমাদের দেশ সেরা রাঁধুনিরাই দিয়েছেন, এবং এই রেসিপিগুলোই আমরা উপস্থাপন করছি আপনাদের সামনে। আজকে কি কি রেসিপি দেখছি আপনারা তো ইতিমধ্যেই জানেন। আজকে আমরা দেখছি ডালের ত্রিমোহনী এবং কলা পাতায় চিংড়ি। বাংলার বহুল জনপ্রিয় 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি। রেসিপিগুলো 8টি ক্যাটাগরিতে বিভক্ত রয়েছে। আমরা আজকে যে 2টি রেসিপি দেখছি সেটি আমরা নিয়েছি ডালের নানা রকম রেসিপি এবং মাছের মন কাড়া সব ডিশ, এই 2 ক্যাটাগরি থেকে। চলে যাচ্ছি প্রথম রেসিপিতে, যেটি তৈরি করবেন হুমায়রা রায়হানা খান, সেরা রাঁধুনি 1418 প্রথম রানার আপ। কেমন আছেন আপনি? আমি তো ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। ডালের নামটা তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, ডালের ত্রিমোহনী। নামটা খুবই সুন্দর, এবং নামটা থেকে মোটামুটি আইডিয়া করা যাচ্ছে কি হতে যাচ্ছে। তাও আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি যে কোন মোহনাগুলো এক হচ্ছে। আচ্ছা, 3 মিন্স হচ্ছে 3টা, 3 অ্যাকচুয়ালি।
ত্রিমোহিনী মিন্স হচ্ছে এখানে আমি 3টা ডাল একসাথে মিক্স করে রান্না করব। তো আমার দাদাবাড়িতে যেটা হয় যে ডালটা ঘন ডালের মধ্যে অনেক ভ্যারিয়েশন আনা হয়, সেটাতে অনেক সময় মাংস অ্যাড করা হয়, মাঝে মাঝে ডিম অ্যাড করা হয়, সেটাকে সাধারণত ভাত রুটি এগুলোর সাথে খাওয়া হয়। তো ত্রিমোহিনী নামটা আমি দিয়েছি, বাট বেসিক যে রেসিপি এটা আসলে একদম ট্রেডিশনাল একটা রেসিপি। একটু জানতে চাই সেই ট্রেডিশনটা কোথা থেকে কিভাবে এসেছে। আচ্ছা, আসলে ডাল তো আমাদের বহুল প্রচলিত একটা খাবার, মানে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু ডালের অনেক রেসিপি কিংবা ডাল খাওয়ার অনেক প্রচলন আছে। হ্যাঁ, নরমাল মসুর ডালই যদি বলি এটা তো মাস্ট থাকবেই টেবিলে। সেটাই, যেরকম মানে প্রতিদিনই আমাদের খাবারে কিন্তু শেষ পাতে মনে হয় একটু পাতলা ডাল, একটু ভাজির সাথে একটু পাতলা ডাল খাই। তো সেই ডালেরই ভ্যারিয়েশন দেখা যায় বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের হয়। তো আমার দাদা বাড়িতে যেটা দেখেছি, ওনারা ডালের বিভিন্ন ধরনের আইটেম করে থাকেন। যেরকম বিয়ের সময় একটা রেসিপি হয় যে ওই মাংসের যে আপনার লাইক ছোট ছোট করে কেটে কিংবা কলিজা মাথা এগুলো দিয়ে একটা করে, আবার সবজি দিয়ে একটা ডাল করে। আর আজকে আমি যেটা করব, এখানে 3 ধরনের ডালে আমি ডিমের ব্যবহার করব। 3 ধরনের ডাল বলতে মসুর ডাল, মুগ ডাল, আর আমি এখানে নিচ্ছি মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডালটার না টেক্সচারের কারণে এটা কিন্তু আপনারা দেখবেন রান্না করলে খুবই ঘন এক ধরনের একটা একটু স্লিপারি এবং খুবই ক্রিমি একটা টেক্সচার চলে আসে এবং স্বাদটাও খুব ভালো আসে। এবং এই 3টা ডালেরই কিন্তু 3 ধরনের টেস্ট। এই 3টা যখন ত্রিমোহিনী একত্রে হবে তখন কিন্তু মিলেমিশে একাকার একটা দারুণ একটা টেস্ট চলে আসবে। আমি এটা ধারণা করতেই পারি, কারণ ডাল আমার খুব পছন্দ, মানে আলাদা আলাদা করেও আমার মসুর ডালও খেতে, ঘন ডালটা অবশ্যই খেতে যেরকম ভালো লাগে, মুগ ডালও খেতে ভালো লাগে, খিচুড়ি এর জন্য আমার খুব পছন্দ, কারণ সব রকম ডাল একসঙ্গে থাকে, মানে ভুনা খিচুড়ির সাথে মুগ ডাল ছাড়া আসলে চিন্তাই করা যায় না। আমি মাসকলাই ডালও খুব পছন্দ করি, যদি এই ডালের সাথে আমি অনেক পরে এসে পরিচিত হয়েছি, কিন্তু আমার ওই যে ডালের যে বলে একটা স্লিপারি টেক্সচার, এটা আমার কাছে খুবই মজা লাগে। তো আমি আইডিয়া করতেই পারি যখন এই 3 ধরনের ডাল একসঙ্গে হবে তাহলে তো এটা আমি অলরেডি মুখে পানি চলে আসছে। চমৎকার স্বাদ হবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে রান্নাটা হওয়ার পর্যন্ত। ডেফিনেটলি সেটা তো অপেক্ষা করাটা একটু দুষ্কর। দেখতে দেখতে আমি জেনে নিব যে রেসিপিটা কিভাবে হচ্ছে। তার আগে জানতে চাই যে এই যে 3টা ডালের মিশ্রণ, এটা কি ট্রেডিশনালি হচ্ছে নাকি এটা আপনার কোনো আইডিয়া? আমি যেটা দেখেছি অনেক সময় হয় কি বিভিন্ন ধরনের ডাল মিলিয়ে রান্না করা হয়। আচ্ছা, আমার আম্মু একটা রেসিপি করেন যে 2-3 পদের ডাল মিলিয়ে এক ধরনের ভুনার মতো করেন। তো সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমি আর কি এই 3 ধরনের ডালটা ব্যবহার করেছি, বিকজ মুগ ডালের কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আছে, মসুরির ডালেরও নিজস্ব একটা টেস্ট এবং টেক্সচার আছে, আর এখানে মাসকলাই ডালটা যোগ করাতে মানে কারিটা, মানে ডালের যে কারিটা সেটা খুবই ঘন এবং ক্রিমি একটা ব্যাপার আসে। তার মধ্যে আপনি ডিমও ব্যবহার করছেন, আপনি বলেছেন। আর তো অপেক্ষা করাই যাচ্ছে না, ডিমও খুব ভালো লাগে ডালের সঙ্গে খেতে। চলুন তাহলে আমরা পুরো রেসিপি আর দেরি করা যাবে না। ওকে আপু, 3 রকম ডাল তো দেখতেই পাচ্ছি, তাহলে ত্রিমোহিনী শুরু করে দিই। আসলে ত্রিমোহিনী শুরু করি, আর সবকিছু আমি মেপে নেওয়া আছে, পরিমাণটা আমি রান্না করার সময় বলে দিচ্ছি। তো প্রথমে আমার যেটা করতে হবে, আমি এখানে যে ডালগুলো ব্যবহার করছি সেগুলো হালকা একটু ভেজে নিতে হবে। মুগ ডাল ভাজলে যেটা হয় এটা থেকে সুন্দর একটা গন্ধ বের হয়। প্রথমে আমি মুগ ডালটা দিব, মুগ ডালটা হালকা ভাজা হলে আমি অন্য ডালগুলো দিব। সো আমি আগে প্রথমে মুগ ডালটা দিয়ে দিচ্ছি, 1/2 কাপ আছে আমার এখানে। মুগ ডালটা সাধারণত ভাজলে যেহেতু একটু সুন্দর গন্ধ বের হয়, এটা একটু আগে দিলে গন্ধটা ভালো বের হবে। একসাথেও দেওয়া যায়, সমস্যা নেই। আবার অনেকে করে কি ডাল একসাথে মিক্স করে বয়মে রেখে দেয় রান্নার সুবিধার জন্য, মানে একসাথে তেলে নিয়ে অথবা কাঁচা ডালও অনেকে হালিম রান্না করে, অনেকে পাঁচমিশালি ডালের খিচুড়ি রান্না করে। এটা হালকা হালকা ভাজা ভাজা গন্ধ বের হয়েছে, বাকি এখন ডালগুলো অ্যাড করব। নর্মালি কিন্তু আমরা মসুর ডালটা ভাজি না, কিন্তু এখানে আমি ভাজবো। মসুর ডালটা ভাজলে এটার কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে। এখন এটাও আমরা অ্যাড করে দিব। সবগুলো ডালই 1/2 কাপ করে আছে। এই ডালটা কি একটু চচ্চড়ি টাইপের হবে কি নাকি? না, একটু ঘন ডাল হবে।
চচ্চড়ি করলে করা যেতে পারে 2-3টা ডাল মিলিয়ে, সেটা আবার আরেক ধরনের রেসিপি হবে। তো আমরা এটা একটু সময় নিয়ে 7-8 মিনিট ভাজবো। জি। তো খুব বেশি ব্রাউন করে কিন্তু এটা আমি ভাজবো না, এটা একটু, তা না হলে হবে কি আপনার যে মাসকলাই ডালটা আছে এটা একটু সেদ্ধ হতে সময় লাগবে যদি বেশি ভাজা হয়। তো আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে, তা আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। এই ডালটা এখন যেটা করতে হবে যে 30 মিনিটের জন্য হালকা গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে, সো দ্যাট এটা জলদি সিদ্ধ হয়। তো যেহেতু আমাদের টাইমের লিমিটেশনের জন্য আমি এই সেম পরিমাণ ডালটাকেই আগে থেকে ভেজে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবং ভেজানোর পরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ডাবল হয়েছে, এটা ফুলে গেছে। তো আমি এখন রান্নায় এটা ব্যবহার করব। শিওর। যেহেতু ডাল যেহেতু রান্না করলে অনেকখানি বেড়ে যাবে, এই জন্য আমি একটা হেভি বটম প্যান ইউজ করছি। আর এই ডাল রান্নার টেকনিকটাও একটু ডিফারেন্ট, আমি সব মশলা দিয়ে একবারে ডালটা মাখিয়ে বসিয়ে দেব। তো প্রথমে আমি ডালটা দিচ্ছি এখানে। সো যেই পরিমাণ ডাল আমি ভেজেছিলাম সেই পরিমাণ ডালই কিন্তু এখানে আছে, বাট এটা হচ্ছে ভিজানোর কারণে এটা ভলিউম বেড়ে গেছে। রাইট। এবং ভিজিয়ে রাখলে যেটা হয় যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি বাকি মশলাগুলো একে একে এটাতে অ্যাড করে দিব। তো আমার এখানে লাগবে 1 টেবিল চামচ আদা বাটা। 1 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি। ঠিক আছে। আমাকে একটু রসুনটা দিতে হবে। 1 টেবিল চামচ রসুন বাটা, জিরা বাটা 1 চা চামচ। আচ্ছা, মানে আদা রসুনটা আমি 1 টেবিল চামচ করে দিচ্ছি, জিরা বাটাটা 1 চা চামচ, গরম মশলা বাটাটাও আমি 1 চা চামচ দিচ্ছি। এখানে আস্ত গরম মশলা দিচ্ছি না। ঠিক আছে। আর এটা হচ্ছে মরিচ গুঁড়া, ঝাল ইচ্ছে মতো দেওয়া যেতে পারে, আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। হলুদটাও দিলাম 1/2 চা চামচের মতো। পেঁয়াজ কুচি এখানে আছে 1/2 কাপ, আমি এখানে কিছুটা দিচ্ছি, আর বাকিটা আমি ইউজ করব যখন এটা ডালটাকে আমি বাগার দিব। আচ্ছা। লবণ তো অবশ্যই আমার স্বাদ মতো লাগবে। এখন আমি ডালটাকে মাখাবো, মাখিয়ে এটা চুলায় বসিয়ে দেবো, এটা সিদ্ধ হতে থাকবে। পানি দিচ্ছেন? পানি দিব। মশলাগুলো মেখে ডালটাকে আমরা রান্না করব। এ পর্যায়ে চাইলে কেউ হাত দিয়েও মাখাতে পারে ভালো করে, আমি চামচ দিয়ে করে নিচ্ছি। আচ্ছা, এখন এখানে আমি পানি অ্যাড করব। পানি আমি এখন এই পরিমাণ দিয়েছি, আমার যদি লাগে তাহলে পরে আমি আবার অ্যাড করব। তো আমি এখন গ্যাসটা ধরিয়ে দেব। তা আমরা এখন অপেক্ষা করব ডালটা বলক আসা পর্যন্ত, 10-12 মিনিট লাগবে। ঠিক আছে, আমরা অপেক্ষা করছি। ডালের কিন্তু একটা গন্ধ আসছে, আপনি কি পাচ্ছেন? একদম। আচ্ছা, আমি একটু দেখি তাহলে কি অবস্থা। একদম কিন্তু ঘন ঘন হয়ে এসেছে। তো এইখানে কিন্তু এখন একটা জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে এই যে ডিমের ঝুড়ি, যেটা আমি বলছিলাম কথা বলার সময় আপনার সাথে, যে এই ডালটাতে আমি ডিম অ্যাড করব, এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 2টা ডিমের আছে। 2টা ডিমের আছে। ডালের সাথে ডিমের কম্বিনেশন কিন্তু ওয়াও, আসলেই। হ্যাঁ। আমার ডাল কিন্তু অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, কেউ চাইলে এরকম একটু মাখা মাখাও করতে পারে, আর কেউ চাইলে একটু সামান্য ঝোল দিতেও পারে। আমি একটু দিচ্ছি, জাস্ট ডিমটা একটু গায়ে গায়ে লেগে যাবে। এই বাগার শব্দটার না আসলে অঞ্চল ভেদে কিন্তু এটার ডিফারেন্ট নাম আছে। অনেক জায়গায় বলে যে ডালের তেলানি দিব, আবার অনেক বলে ফোড়ন দিব। তো আমার নানাবাড়ির এলাকায় সাধারণত বাগার বলে থাকে, তো আমি ছোটবেলা থেকে এটাকে বাগার বাগার বলি। আচ্ছা আচ্ছা। ঘি অথবা বাটার খুব বেশি কিন্তু তেলে হিট করা যাবে না। এখানে আমি 4 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এক্ষেত্রে তো পেঁয়াজটা একদম মানে আমরা বেরেস্তার মতো করে নিব কি? হ্যাঁ, কিছুটা বেরেস্তার মতো করে নিব।
পেঁয়াজ বেরেস্তা কিন্তু অলমোস্ট হওয়ার পথে। কালার চলে আসছে প্রায়। হ্যাঁ, বাকি কালারটা চুলা বন্ধ করার পরেই অবস্থায় হয়ে যাবে। হয়ে যাবে। এখন হচ্ছে আমার এই বাগারটা আমি এই ডাল মধ্যে ঢেলে দিই। এই যে একটা লুক আসে না, যে একদম তেলের একদম, নাবিলা আপু আমাকে একটু হেল্প করেন, এইটা একটু ঢেলে দিন। নাড়িয়ে দিব। হ্যাঁ, একটু নেড়ে দিয়ে এখন ঢেকে দিতে হবে। আমার কিন্তু ডাল রান্না শেষ, আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। তো আমার কিন্তু এখন এটা রেডি টু সার্ভ, আমি জাস্ট সার্ভ করে দিব। তো আমি 5 মিনিট অপেক্ষা করছি, 5 মিনিট পর আমি সার্ভ করে দিচ্ছি। ঠিক আছে, আমি এই ফাঁকে একটু রেসিপিটা খুলে নিচ্ছি, দেখে নিচ্ছি যে দেখতে কেমন লাগছে। ঘিয়ের স্মেল আসছে। এটা এখন আপনি চাইলে ভাত, রুটি, পরোটা, নান রুটি যেটা ইচ্ছে সেটা দিয়ে খেতে পারবেন। এইটা ভালো বলেছেন, রুটি দিয়ে কিন্তু এটা দারুণ যাবে না সকালের নাস্তায়। এটা কিন্তু দেখতে এমনিতেই অনেক লোভনীয়। মাঝখানে আমি দিয়ে দিলাম এই যে ডিমের ঝুড়ি, মুচমুচে ঝুড়ি। এটা কেউ যদি ঝাল পছন্দ করে তো এখানে আমি পাকা কাঁচামরিচের কুচি করে দিচ্ছি, আর হচ্ছে জাস্ট আমি একটা ধনেপাতা দিয়ে সার্ভ করে ফেলাম। রেডি টু সার্ভ। দারুণ। অপেক্ষার পালা শেষ, এখন আপনি এটা টেস্ট করতে পারবেন। ইয়েস ইয়েস প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, কি যে লোভনীয় দেখাচ্ছে। তৈরি হয়ে গেছে আমাদের ডালের ত্রিমোহনী। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি দেখছি আপু একদম বইয়ের মতো করে সুন্দর করে সাজিয়েছেন। ঝটপট পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নিন। ডালের ত্রিমোহনী রান্নায় প্রয়োজনীয় উপকরণ: মসুর ডাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, মাসকলাই ডাল আধা কাপ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, ঘি 4 টেবিল চামচ, তেল 4 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, গরম মশলা বাটা 1 চা চামচ, ডিমের ঝুড়ি ভাজা 2টি ডিমের, লবণ স্বাদমতো। প্রণালী: ডালের ত্রিমোহনী রান্নার শুরুতে সব ধরনের ডাল আধা কাপ করে একসাথে মিশিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর গরম পানিতে 30 মিনিট ভিজিয়ে রাখুন। এখন চুলায় একটি হাঁড়িতে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে সাথে 1 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা, 1 চা চামচ করে জিরা বাটা, গরম মশলা বাটা ও মরিচের গুঁড়া নিন। এছাড়াও আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 কাপের 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ কুচি এবং স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে পরিমাণ মতো পানি যোগ করে সিদ্ধ করুন। পানি ফুটে উঠলে ডালে যাতে তলায় না লেগে যায় তার জন্য ঘন ঘন নাড়তে থাকুন। ডাল সিদ্ধ হলে তাতে আগেই ঝুরি করে রাখা 2টি ডিম দিয়ে মিশিয়ে সামান্য পানি যোগ করে অল্প আঁচে ঢেকে রান্না করুন। অন্যদিকে ফোড়নের জন্য চুলায় আরেকটি প্যানে 4 টেবিল চামচ ঘিয়ে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভাজুন। এখন এই মিশ্রণটি ডালের হাঁড়িতে ঢেলে দিয়ে মিশিয়ে চুলার জাল বন্ধ করে ঢেকে 5 মিনিট দমে রাখুন। 5 মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন ডাল দিয়ে ভিন্নধর্মী রেসিপি ডালের ত্রিমোহনী। এবারে চলে যাচ্ছি আমরা আমাদের দ্বিতীয় রেসিপিতে, যেটি তৈরি করছেন সাইফা আলম সঞ্চি, সেরা রাঁধুনি 1422-এর প্রথম রানার আপ। আপু, কলাপাতায় চিংড়ি, আমি ধারণা করছি আপনাদের বরিশালেরই কোনো ঐতিহ্যবাহী খাবার হবে। নারকেল তো নিশ্চয়ই থাকবে ওখানে, যেহেতু চিংড়ি। একটু রেসিপিটা সম্পর্কে বলুন। আপু, এটা হলো আমাদের বরিশালের একদম আদি রেসিপি যাকে বলে, একেবারে ফুল অথেন্টিক একটা রেসিপি। যখন আমাদের হাঁড়ি পাতিল কম ছিল, আগে মাটি চুলাতে, তারপরে মাটির হাঁড়ি পাতিলে রান্না করা হতো, আপনি নিশ্চয়ই জানেন। তারপর কলা পাতায় মানুষ খেত, এটা সেভাবে কলা পাতাই মাটির হাঁড়িতে রান্না করা হতো।
তো কালের পরিক্রমায় যখন আমাদের মা দাদিরা রান্না করতো, এই রেসিপিটা তৈরি করতো, তখন দেখা যেত যে এমনিতে ঘরে যে কড়াই থাকে কড়াইয়ের উপরে কলাপাতা দিয়ে রান্না করতো, কিন্তু আদি রেসিপি যেটা, যে মাটির হাঁড়ির উপরে কলাপাতা দিয়ে দেন অল্প তেল মশলা দিয়ে এটা জাস্ট ভাপিয়ে রান্না করা হতো। ওকে, তারপর বুঝতে পারলো যে কলাপাতায় যদি কোনো কিছু বানানো হয়, বিশেষ করে মাছি তো বানানো হয়, সেটা একটা স্বাদও যোগ হয়। হ্যাঁ, একটা পাতুরির একটা স্মেল আসে আলাদা। আর বিশেষ করে এটাই কি, আমরা কলাপাতাটাকে একটু যখন চুলার উপরে দেই কড়াইতে, আস্তে আস্তে কলাপাতাটা পুড়তে থাকে মাছের নিচে, তখন এটা থেকে একটা স্মোকি ফ্লেভার আসে, মানে কলাপাতার ফ্লেভার, স্মোকি ফ্লেভার সবকিছু মিলিয়ে রেসিপিটা একটা ভিন্নধর্মী একটা স্বাদ তৈরি হয়। আপনার মা দাদিরা যেভাবে করে রান্না করতেন, এই গল্পগুলো আপনার সাথে কে করেছে? আপনার মা করেছে? আমি তো মায়ের হাতে বা ফুপুর হাতে ছোটবেলা থেকে রেসিপিগুলো খেয়েছি, তো ওইটা থেকেই শিখেছি যে রেসিপিগুলো এরকম করে, এভাবে করে করে। দারুণ। তাহলে তো আর সময় নষ্ট না করি, খুবই মজাদার, যেহেতু চিংড়ি মাছ এখানে রয়েছে, চিংড়ি মাছকে আপনি যেভাবেই রান্না করবেন সেটা মানে সুস্বাদু হবে, যেহেতু চিংড়ির একটা, যদি লবণ একটু হলুদ মরিচ দিয়ে ভাজা করি তাহলেও মানে মজা। একদম একদম দারুণ। তাহলে কলাপাতায় চিংড়ি, এই রেসিপিটা আমরা দেখব, যেহেতু বরিশাল নারকেলের টাচ আছে, আগে থেকেই বলে দিচ্ছি। চলুন তাহলে। আচ্ছা আপু, ঠিক আছে আপু, তাহলে চলুন ঝটপট রান্নায় চলে যাই। আচ্ছা আপু, প্রথমে আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিই। শিওর। আমরা এই প্লেটটাই ম্যারিনেট করি। আমরা কি খোসা সহই রাখছি? হ্যাঁ, এটা চাইলে খোসা ছাড়িয়েও ইউজ করা যায়, যেহেতু আমরা দেখতে একটু লুক্রেটিভ লুক আনবো, এই জন্য এটা খোসা সহ করলাম। ঠিক আছে। কিন্তু দেখা যায় ট্রেডিশনাল রেসিপিতে খোসাটা ফেলে দেয়। ওকে। পেঁয়াজ বাটা দেবো 2 টেবিল চামচ পরিমাণ, আর রসুন বাটা যাবে সামান্য একটু, 1/2 চা চামচ পরিমাণ। ওকে। তারপরে ওই যে আপনার প্রশ্ন, নারিকেল বাটা তো মাস্ট। হ্যাঁ, নারিকেল বাটা যাচ্ছে 2 টেবিল চামচ। ওকে। বরিশালের রান্না হবে আর নারিকেল বাটা হবে না? হবে না, এটা তো হতেই পারে না। তবে নারকেলের সাথে চিংড়ির কম্বিনেশনটা কিন্তু খুব ভালো যায়, এদের যুগলবন্দিটা বেশ ভালো। স্বাদ মতো যাচ্ছে লবণ, 1 চা চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়ো। আপনি যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে ঝালটা একটু বেশি দিতে পারেন। আর 1/2 চা চামচ পরিমাণ যাবে হলুদের গুঁড়ো। এই সব কিছু দিয়ে মাছটাকে আমরা ম্যারিনেট করে রাখবো। এই মাছটা চাইলে আপনি সানফ্লাওয়ার অয়েল দিয়েও ম্যারিনেট করতে পারেন, আবার সরিষার তেল দিয়েও ম্যারিনেট করতে পারেন। আচ্ছা আচ্ছা, আজকে আপনার পছন্দ মতো রান্না করবো। তেল দিয়ে রান্না করবো বলেন? সরিষার তেল দেন না, যেহেতু অথেন্টিক রেসিপি, আমিও মনে মনে ঠিক করেছিলাম যে সরিষার তেল দিয়ে রান্না করবো, ফ্লেভারটা খুব ভালো আসবে। হাতে তেল নিয়ে আমাদের মাছ ম্যারিনেশন ডান। আমরা নেক্সট প্রসেসে চলে যাব। এবার আপু, এই রেসিপি যে মূল ইনগ্রিডিয়েন্টস কলাপাতা, এটাকে আমরা প্রিপেয়ার করব। এক্ষেত্রে একটা টিপস বলি আমি, কলাপাতাটাকে আমি প্রথমে একটু অল্প আঁচে ভাপিয়ে নেব। জাস্ট এটাকে বলে স্টেরিলাইজেশন, মানে কলাপাতাটা তো গাছে থাকে, বিভিন্ন রকম পোকামাকড় গাছের উপরে পড়তে পারে, সেক্ষেত্রে স্টেরিলাইজ হয়ে যাবে। হ্যাঁ, স্টেরিলাইজ হয়ে যাবে। আপনি 2 দিকটাই একটু এরকম ভাপিয়ে নেবেন। আরো 2টো করে রাখছি। আমাদের কলাপাতার প্রিপারেশনও ডান। এখন আমি প্যানটা বসিয়ে দিলাম। নেক্সট আমি যেটা করব, এটার উপরে নিয়ে এর উপরে একটু তেল যাবে আপু। আচ্ছা, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু সানফ্লাওয়ার অয়েল, 1/2 চা চামচ পরিমাণ তেল দিলেই হবে।
ব্রাশ করে নিই, হ্যাঁ, একটু হাত দিয়ে মাখিয়ে নিই। জাস্ট যখন আমরা মাছটাকে তুলবো তখন যেন এটার গায়ে লেগে না থাকে। আমরা চিংড়ি মাছটাকে বসিয়ে দিচ্ছি। তো একটা পাতার মধ্যে আপনি সবগুলো দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, সবগুলো মাছ মুড়িয়ে দিব। আপনি ভেবেছিলেন যে পাতুরি যেভাবে করে সিঙ্গেল সিঙ্গেল পিস, ওরকম না, আমরা এক পাতায় দিই। আচ্ছা, ইলিশ মাছে আবার নারিকেল দেই না। তাহলে তো ইলিশ মাছের সাথে সবকিছুর সাথে একটা কম্বিনেশনের আসলে বিষয় আছে। ইলিশ মাছটা সরিষা দিয়ে আমরা ভাপিয়ে রান্না করি বা এরকম পাতুরি করি। আপু যে মশলাটা ছিল ওটা মিডলে দিয়ে দিয়েছি। ঠিক আছে। এরপর যে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ, এটাকে জাস্ট একটু ভেঙে দিয়ে দেব। এটা যে যার ঝাল মতো, হ্যাঁ, ইচ্ছে মতো 3-4টা দিলেই হবে। এখানে যেহেতু আমার পাতাটা ছোট, সেক্ষেত্রে আমি এরকম করে আপনি দুটো পাতা উপর দিয়ে আরেকটা পাতা ব্যবহার করবেন। এটাও মোড়ানো যায়, একটু রিস্ক থেকে যায়। আমি একটু টুথপিক দিয়ে দিচ্ছি। একটু পাতুরি খেতে পছন্দ করেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে, কারণ মাছটা একটু ভাপানো হয় তো। হ্যাঁ, একটু এটা ভাপানোর একটু অন্য ভার্সন, যেহেতু আমরা এটা পাতাটাকে একটু পোড়া পোড়া করি, এটা স্মোকি ফ্লেভার আসে। মাছটাকে এবার চুলে বসিয়ে দেই, দিয়ে আমি আরেকটা পাতা দিয়ে দিচ্ছি, ঢেকে দিব। দিয়ে ঢেকে দেব, ভাপটা যাতে করে বের না হতে পারে, এই জন্য আরেকটা সাপোর্ট হিসেবে আরেকটা পাতা দিয়ে দিচ্ছি। চুলের আঁচটা দিয়ে দিই। এবার ঢেকে আমরা রান্না করব 4-5 মিনিটের মতো। আমরা তো জানি চিংড়ি মাছটা একটু হাই ফ্লেমে রান্না করতে হয়। আমরা এই সময় এই কলা পাতাগুলোকে রেডি করে ফেলি। আপু একটু তেল, আরো প্রসিডিওর আছে? হ্যাঁ, এটা উল্টাতে হবে আপু। ও, আসলে কলা পাতার ব্যবহারটা খুব বেশি দেখা যায়। এখন যে কলা গাছ সবসময় আশপাশে খুব অ্যাভেলেবেল থাকে, এর জন্য কলা পাতায় দিয়ে খাওয়া বা কলা পাতায় কিছু খাওয়া, এটাও কিন্তু আমাদের বাঙালির একটা ঐতিহ্য, ট্র্যাডিশন। হ্যাঁ, ওই যে আপনি বলছিলেন আগে যখন থালা ছিল না, হাঁড়ি-পাতিল কম ছিল, তখন মানুষ কিন্তু ওই যে কলা পাতায় পেতে রাখতো, ওটার উপরেই ভাত তরকারি নিয়ে খেত নিচে বসে। কলা পাতাকে বলা যায় বাঙালির খাবার সংস্কৃতির একটা ঐতিহ্য। একদম একদম। আপু আমাদের 3-4 মিনিট হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলের আঁচটাকে কমিয়ে দেব। কমিয়ে দিয়ে আমি নেক্সট প্রসেস করব। এবারের প্রসেসটা একটু টাফ। উপরের পাতাটা আমি খুলে ফেলছি। অলরেডি একটা স্মোকি ফ্লেভার আসছে। এবার চুলাটা বন্ধ করিয়ে দিই। আপু এই পর্যায়ে আমি টুথপিকগুলোকে বের করে ফেলি। অলরেডি চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে না? ও হ্যাঁ, আমরা কি এখন আবার এটাকে উল্টে এটার মধ্যে দেব? এই প্রসেসে জাস্ট পুডিং কেক ডিমোল্ড করি না, ওই প্রসেসটা। এই ওকে, সাবধানে করতে হবে বিষয়টা। হ্যাঁ, এটা খুবই সাবধানে হ্যান্ডেল করতে হয়। পাতা থেকে একটা আমি বলেছিলাম না পোড়া পোড়া ভাব চলে আসবে, এই পোড়া পাতাটা থাকবে, এটা সহ আবার আমি দেব। ঠিক আছে, জাস্ট উপর নিচ দুদিকে আমার একটা স্মোকি ভাব আসবে। তো প্লেটটা একটু যদি কাইন্ডলি ধরতেন, খুব কাছে নিয়ে সাবধানে ঢেলে দিতে হবে। এ পর্যায়ে আমাদের খুব বেশি সময় লাগবে না। আপু এই যে ঢাকনা দিয়ে দিলাম,
এবারে আমি আর খুব বেশি সময় রাখবো না, 2-3 মিনিটের মতো রেখে তুলে ফেলবো। ঠিক আছে। আপু আমাদের মাছটা হয়ে গেছে। ওকে, দারুণ। আপু তো এখন সার্ভ করবেন? হ্যাঁ আপু, যেহেতু আমাদের কলা পাতায় চিংড়ি, তাই আপু আমি আজকে কলা পাতার উপরেই সার্ভ করব। ঠিক আছে। বলেছিলাম না স্মোকি একটা ভাব আসবে। ওয়াও, কি যে সুন্দর কালার এসেছে। থ্যাংক ইউ আপু। আমরা যেটা সাধারণত করি এই কলা পাতায় চিংড়িটা, এই আস্ত পাতা সহ একটা প্লেটের উপরে মুড়ে সার্ভ করি, মানে আমাদের ট্রেডিশনাল এটা, যে মেহমান আসলে গোটা কলা পাতায় চিংড়িটাই তার সামনে দেয়া হয়, তারপর খুলে ওটা। হ্যাঁ আপনি দুটো কাঁচামরিচ দিয়ে গার্নিশিং করছেন, দারুণ। একটা লাল আর একটা সবুজ মরিচ গেল। আপু তৈরি হয়ে গেল আমার বরিশালের ঐতিহ্যবাহী কলা পাতায় চিংড়ি। দারুণ, চমৎকার। কলাপাতা যেহেতু একটু বাংলা, একটু ঐতিহ্য, একটু সংস্কৃতি ছোঁয়া পাচ্ছি, আর চিংড়ি মাছ তো দারুণ সুস্বাদু, আর কি বলবো। কলাপাতায় চিংড়ি একদম রেডি, এবং বইয়ের মতো করেই সাজানো হয়েছে। পুরো প্রস্তুত প্রণালী একবার দেখে নিন। কলাপাতায় চিংড়ি রান্নায় প্রয়োজনীয় উপকরণ: দেশি চিংড়ি আধা কেজি, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাঁচামরিচ 7 থেকে 8টি, কলা পাতা 4 টুকরা, নারিকেল বাটা 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। প্রণালী: কলাপাতায় চিংড়ি রান্নার শুরুতে আগেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিংড়িতে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ নারিকেল বাটা ও স্বাদ মতো লবণ দিন। এছাড়াও এতে 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখুন। এবার একটি কলাপাতার উপরের দিকের অংশ পরিষ্কার করে জীবাণু নাশের জন্য চুলায় হালকা সেঁকে নিন। তারপর কলাপাতায় আধা চা চামচ তেল মাখিয়ে একটি প্যানের উপর বসিয়ে তার উপর ম্যারিনেট করা চিংড়ি ও 3 থেকে 4টি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিন। এরপর চারদিক দিয়ে পাতাগুলো ভালোভাবে মুড়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করুন। 3 থেকে 4 মিনিট পর অন্য একটি পাতায় আগের মতো তেল মেখে নিন। এরপর ঢাকনা তুলে উল্টে নতুন পাতার উপর বসিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করুন। পাতা শুকিয়ে দুদিকেই পোড়া পোড়া ভাব এলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। কলা পাতায় চিংড়ি। আমার এক পাশে আছে মজাদার একটা ডালের রেসিপি, ডালের ত্রিমোহনী, এবং অপর পাশে আছে কলাপাতায় চিংড়ি। উফ, কি দারুণ কম্বিনেশন এই ডাল আর চিংড়ির। আমি তাহলে সবাইকে ভাত দিয়ে দিচ্ছি। আমি কি তাহলে ডালটা তুলে দিব? হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ। সঞ্চি, তোমার প্লেটটা দাও। আমি চিংড়ি মাছটা চিংড়ির লুকটা তো খুবই সুন্দর এসেছে। মানে চিংড়ির সাথে তুমি যখন রান্না করছিলে, মানে কলা পাতা আর নারিকেল প্রত্যেকটারই ইটসেলফ ফ্লেভারফুল, মানে তিনটা মিলে এটা খুবই মনে হচ্ছে চমৎকার একটা ফ্লেভার। ওকে, তাহলে আমরা ফ্লেভার গুলো নেই। মজাদার স্বাদ। মুখে নিতেই মানে এত ভালো লাগছে। এমনিতে ডাল আমার ফেভারিট, আর 3টা ডালের কম্বিনেশন দারুণ।
থ্যাংক ইউ। আর ওই যে ক্রিস্পিনেসটা তো খুব ভালো লাগছে হঠাৎ করে। ডাল আমারও পার্সোনালি অনেক ফেভারিট। আমি যেহেতু ভাত লাভার, তো ভাতের সঙ্গে ডাল না খেলে আমার মনে হয় ইনকমপ্লিট। মানে বাঙালি খাবারের পাতে তোমার ডাল লাগবে, ডাল সেটা যেই লাগবে, ফর্মে হ্যাঁ। হোক, পাতলা ডাল হোক, ঘন ডাল হোক। কাপুর ডালটা একটু 3 টাইপের যেহেতু ডাল ইউজ করেছে এবং 3টা ডালেরই অনেক স্ট্রং ফ্লেভার, সাথে ডিম, খুব ভালো একটা কম্বিনেশন হয়েছে। তোমার চিংড়িটাও খুব ফ্লেভারফুল, যেটা বলছিলাম যে খাবার আগে 3টাই খুব ফ্লেভারফুল জিনিস এখানে মানে কোর ইনগ্রেডিয়েন্টস হিসেবে ইউজ করেছো, খুবই মজার। আর ট্র্যাডিশনাল যে কোনো রেসিপি আসলে অনেক অনেক মজা হয়। মজার হয়, হ্যাঁ। আর আপুর চিংড়িটা নিয়ে আমি বলবো ঝালটা কিন্তু ভালো হয়েছে এবং সে কারণে খেতেও মজা লাগছে। না, আপু যেহেতু কলা পাতায় দিয়েছি আর নারিকেল যে জিনিস ইউজ করা হয়, নারিকেলটা একটু মিষ্টি হয়, সেক্ষেত্রে টেস্টের ব্যালেন্স আনার জন্য আমরা একটু ঝাল বেশি ইউজ করি। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, হ্যাঁ খুবই মজার। এটা যদি আমি মরিচটা কম দিতাম তাহলে মিষ্টি মিষ্টি লাগতো, মিষ্টি মিষ্টি ভাব পাবি। হ্যাঁ না, সাধারণত আমি দেখেছি এখানে না, আমি যখন এই মানে নর্মালি খেয়েছি কোনো নারকেলে মানে যে কোনো রেসিপিতে যদি নারকেলের ব্যবহার থাকে মিষ্টি মিষ্টি লাগে, তো আমার ধারণা ছিল নারকেলের ব্যবহার মানে একটু মিষ্টি। কিন্তু এখানে আমি বেশ কিছু রেসিপি দেখেছি যেখানে নারকেলের ব্যবহার হয়েছে, বাট সেই রেসিপিটা কিন্তু খাওয়ার সময় ঝালঝালি লাগছে। সেটাই, কারণ নারকেল সাধারণত দেখা যায় আমরা মালাইকারি কিংবা কোরমা টাইপের কিছুতে যখন ব্যবহার করি তখন কিন্তু সেটার মিষ্টিটা মানে মিষ্টিটা রাখি, কিন্তু ওর যেহেতু রেসিপিটা একদম কলা পাতায় মানে নারকেলের ফ্লেভারটা থাকবে কিন্তু ঝাল ঝাল একটা রেসিপি, খুবই মজার কিন্তু এটা। এই ডাল আর চিংড়ি একসাথে আমার খেতে দারুণ লাগছে। খুবই মজা করে খাওয়া দাওয়া হলো। চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, যেটি হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। আমি দুজনকেই 3টি করে প্রশ্ন করব, আপনারা চটপট উত্তর দিবেন। প্রশ্ন হচ্ছে, আপনাকে দিয়ে শুরু করছি, পেকিং ডাক কোন দেশের জাতীয় খাবার? চীন। চীন সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, ফুটন্ত ভাত বা দুধ উতলে না পড়ার পদ্ধতি কি? এটা কাঠের চামচ বা যে কাঠি জাতীয় কিছু উপরে রেখে দেয়। আর আরেকটা পদ্ধতি আমরা ফলো করতে পারি, সেটা যদি আমরা উপরে একটু হালকা তেল ব্রাশ করে রাখি, সেক্ষেত্রে আর ওটা মানে উঠবে না, উঠলে মানে ওই তেলের কারণে আবার নিচে পড়ে যাবে। পাত্রের মুখে যদি আমরা একটু তেল ব্রাশ করে রাখি। তৃতীয় প্রশ্ন হচ্ছে, নাসি গোরেং কোন দেশীয় খাবার? ইন্দোনেশিয়া। ইয়েস, গুড, সঠিক উত্তর। Thank you. ওকে, এবারে আপু আপনার কাছে চলে আসছি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, গ্যাসের চুলার সর্বোচ্চ তাপমাত্রা কত? আই থিঙ্ক 180 ডিগ্রি টু 200 ডিগ্রি। রাইট। পরের প্রশ্ন হচ্ছে, টমেটো কোথা থেকে আমাদের দেশে এসেছে? ইফ আই এম নট রং ইটস সাউথ আমেরিকা। রাইট। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে, কমলা লেবুর চেয়ে কিউইতে কোন ভিটামিন বেশি রয়েছে? এটা মনে হয় আমরা সবাই জানি, ভিটামিন সি। অ্যাবসলিউটলি, একেবারে সঠিক উত্তর। এবারে যে 4টি প্রশ্ন করছি সেটি এই বইটি থেকে করছি, আপনারা যে আগে হাত তুলবে তার উত্তর আমি নেব। প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটির নোনা ইলিশ পাতুরি রেসিপিটি হাত আগেই তুলে রাখি, কারণ এই বইটা সম্পর্কে আমরা দুজনে ডিসাইড করে নেন। না, বলছি যে আমরা দুজনে প্ল্যান করতেছিলাম যে হাত আগেই তুলে রাখবো, বই থেকে যে কোনো কোশ্চেন করলেই আমরা তো সব পারি। তো কে ডিসাইড মানে কে এখন তুলবে? আচ্ছা, ও যেহেতু বলছে ওর খুব আগ্রহী উত্তরটা দিতে, ওর দেখি। শুটকির নানা স্বাদ সঠিক উত্তর। এবারে পরের প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইয়ের মুরগির মালাই কাবাব রেসিপিতে মুরগির মাংস কিভাবে কাটা হয়েছে? কিউব কাট। ইয়েস। পরের প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে বেকড সিসিমি পমফ্রে রেসিপিতে কি তেল ব্যবহার করা হয়েছে? এটা কিন্তু রেসিপির নামের মধ্যে কিন্তু আনসারটা আছে। অ্যানসার আছে, এটা দুজনেই পারবো। এটা দুজনেই বলুন, দুজনেই সিসিমি অয়েল। অ্যাবসলিউটলি। শেষ প্রশ্ন, রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটি স্মোকি মাটন চাপ রেসিপিটির ক্যাটাগরির নাম কি? ও হয়ে গেছে উৎসবের রান্না। উৎসবের রান্না, একদম সঠিক। এই জন্য আপনাদের দুজনের জন্য Thank you very much. রাঁধুনির পক্ষ থেকে এই চমৎকার গিফট হ্যাম্পার। অনেক অনেক ধন্যবাদ, মজাদার দুটি রেসিপি আজকে আপনারা শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা, আপনাদের জন্য থাকছে কুইজ। আমরা আমাদের আজকের কুইজ জেনে নিব, তবে তার আগে জেনে নিচ্ছি গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছে এই বইটি। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি। গত পর্বের প্রশ্ন ছিল, সেরা রাঁধুনি জেনিভা তাসমিন আচারি কলিজা রান্নায় কিসের কলিজা ব্যবহার করেছিলেন?
RR16A খাসির কলিজা, RR16B গরুর কলিজা। সঠিক উত্তর RR16A খাসির কলিজা। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন ময়মনসিংহ সদর থেকে ইবনে সাবিল লাবিব। অনেক অনেক অভিনন্দন আপনাকে। এবারে আমরা জেনে নেব আমাদের আজকের কুইজ। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি। আমাদের আজকের প্রশ্ন, ডালের ত্রিমোহনী রান্নায় কয় ধরনের ডাল ব্যবহার করা হয়েছে? RR17A 2 ধরনের, RR17B 3 ধরনের। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR17A অথবা RR17B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। প্রয়োজনে হোক কিংবা শখে হোক, যখনই আমরা রান্না করে ফেলি এবং সেই রান্নার প্রশংসা পেয়ে যাই, তখন কিন্তু নিজেকে কোনো রন্ধনশিল্পীর চেয়ে কম মনে হয় না। এই শিল্পের প্রতি আগ্রহ বেড়ে যায় অনেক গুণ। আপনাদের এই আগ্রহটা বাড়াতেই কিন্তু প্রতিনিয়ত আমরা নিয়ে আসছি মজার মজার রেসিপি। আগামী সপ্তাহেও থাকছে এরকম মজাদার দুটি রেসিপি। সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন, মজাদার রান্না করতে থাকবেন, প্রশংসা পেতে থাকবেন, আনন্দ ছড়াতে থাকবেন।